নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। দিল্লি বিস্ফোরণের গাড়িতে লাগানো ছিল আইইডি। পরিকল্পনা করেই করা হয়েছিল বিস্ফোরণ। উমর নবী দিল্লি এসেছিল বিস্ফোরণের উদ্দেশ্যেই। কাশ্মীর থেকে গ্রেফতার উমরের সহযোগী আমির রশিদ আলী। দিল্লি বিস্ফোরণে গাড়িতেই ছিল আইইডি। পরিকল্পনা করেই করা হয়েছিল এই বিস্ফোরণ। উমর নবী দিল্লিতে এসেছিল বিস্ফোরণ করার উদ্দেশ্যেই। আর কাশ্মীর থেকে গ্রেফতার উমরের সহযোগী আমির রশিদ আলী, তাকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনাতেই এবার নয়া তথ্য। যেমনটা জানা যাচ্ছে, দিল্লি বিস্ফোরণের গাড়িতে লাগানো ছিল আইডি। উমর নবীর সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনাতেই উমরের সহযোগী আমির, তাকে এবার গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, সেটা দিল্লি ব্লাস্টে আইইডি ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু এই ব্লাস্ট এবং পরিকল্পনা মাফিক এই ব্লাস্ট বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এনআইএ কার্যত স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে, তাদের ফরেনসিক এক্সপার্টদের যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে আসার পরেই কিন্তু কার্যত স্পষ্ট যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে, রেড ফোর্টের সামনে যে ব্লাস্ট হয়েছে, সেই ভয়াবহ ব্লাস্টের পিছনে রয়েছে আইইডি। সেই আইইডি কে ব্লাস্ট করানো হয়েছে এবং পরিকল্পনা মাফিক এই ব্লাস্ট করানো হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তবে জানিয়ে রাখবো যে এই ব্লাস্ট উমর সে নিজে করেছে এবং উমর নবী দিল্লি এসেছিল এই ব্লাস্ট করানোর জন্যই বলেই কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিকরা। এবং ইতিমধ্যেই কাশ্মীর থেকে তার এক সহকারী আমির, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জেরা করে কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে এবং একাধিক তথ্য উঠে এসেছে কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করার পরে। কারণ এই কাশ্মীরি আমির তাকে তার অর্থাৎ উমরকে সব দিক থেকে সহযোগিতা করেছিল। এবং এই যে গাড়িটি হুন্ডাই i20, যে রহস্যময় গাড়ি, এই গাড়িটি কোথা থেকে এসেছিল সেই বিষয়টাও কিন্তু কার্যত স্পষ্ট হতে চেয়েছিল তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা জানা যাচ্ছে যে এই গাড়ি কেনা হয়েছিল দিল্লি থেকেই, সেই গাড়ি কেনা হয়েছিল একটি কোম্পানি থেকে, থার্ড পার্টি কোম্পানি থেকে সেই গাড়ি কেনা হয়েছিল। এবং একদম নোয়িংলি এই গাড়ি কেনা হয়েছিল, কারণ এই গাড়িতে ব্লাস্টের যে সাবস্টেন্স অর্থাৎ আইইডি রাখা হবে এবং সেই আইইডি ব্লাস্ট করানো হবে। সেই কারণের জন্যই কিন্তু মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়েছিল এবং সেই গাড়ি কিনে এই ব্লাস্ট করানো হয়েছে, কার্যত স্পষ্ট। এবং তার যে সহযোগী, সেই সহযোগীকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ। এনআইএ এর বড় সড় ব্রেক থ্রু এই দিল্লি এই ব্লাস্টে, তা কিন্তু বলাই যায়। এবং আমরা জানি যে একাধিক থিওরি সামনে এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে এই যে ব্যক্তি অর্থাৎ এই উমর উন নাবি, এ প্যানিক ট্রিগার করেছে, তার সঙ্গীরা গ্রেপ্তার হয়ে গিয়েছিল বলে সেই ভয়ে সে প্যানিক ট্রিগার করেছে। অনেকে এরকমও এই থিওরিও সামনে এসেছিল যে হয়তো এই যে অ্যামোনিয়াম নাইট্রেট তার গাড়িতে পাওয়া গিয়েছিল, যে নমুনা পাওয়া গিয়েছিল ফরেনসিকে, সেখানে বলা হয়েছিল যে প্রায় 3 থেকে 4 নাইট্রেট সেটা রাখা হয়েছিল এবং সেটা পুরোপুরি ভাবে বোম করা হয়নি, অর্থাৎ বোম ম্যাটেরিয়াল হয়নি। তার আগেই সেটা ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ ইম্যাচিওর বোম ছিল, সেটাকে ব্লাস্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি। কিন্তু এনআইএ এর যে রিপোর্ট বা ফরেনসিকের যে রিপোর্ট, তারপরে কার্যত স্পষ্ট করে এনআইএ জানিয়ে দিল যে এটা কিন্তু কোনো রকম ভাবে, এটা কোনো রকম প্যানিক ট্রিগার নয়, একদম পুরোপুরি ভাবে সুইসাইড বোম্বারের কাজ করেছে এই উমর উন নবী। কারণ যেটা দেখা গিয়েছে যে এই যে সময় 6:52 এবং যেই সুভাষ মার্গ রোড, যে জায়গাটাকে চুজ করা হয়েছিল এই বম্বিং করানোর জন্য, একদম রেড ফোর্টের মেন গেট এবং যে রেড ফোর্ট যে মেট্রো স্টেশন গেট নাম্বার 4 এর যে সাইডে এই এটা হয়েছিল, অর্থাৎ এই বম্বিংটা করানো হয়েছিল। এবং ঠিক তার অপোজিটে গেট নাম্বার 1, অর্থাৎ গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 4, তার ঠিক মিডিলে এবং রেড ফোর্টের সামনে, কোটওয়ালি পুলিশ স্টেশনের সামনে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনা ঘটানো হয়েছিল, যেখানে চাঁদনি চক মার্কেট, সেই মার্কেটের সামনে বিপুল অর্থাৎ প্রচুর পরিমাণের মানুষ তারা থাকেন এবং সেখানে একটা জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকা
এবং 6:52 যখন অফিস শেষ হয় এবং মানুষজন তারা বাড়ির দিকে আসে এবং এই মেট্রো স্টেশন থেকে বহু মানুষ বেরোয় রেড ফোর্টের সামনে, সেখানেও প্রচুর পর্যটক তারা যায়। একদম এই জনবহুল যে জায়গা বা এলাকা এটা চুজ করা হয়েছিল এই কারণের জন্যই যে সেখানে বম্বিং করানো হবে এবং পরিকল্পনা মাফিক এই বম্বিং করানো হয়েছে তা কার্যত স্পষ্ট করে দিয়েছে এনআইএ। এবং তাদের যে ফরেনসিক রিপোর্ট সেই রিপোর্ট হাতে আসতেই কিন্তু স্পষ্ট হয়েছে যে এখানে আইইডি ছিল এবং অ্যামোনিয়াম নাইট্রেট যে ছিল সেটা কিন্তু আগেই নমুনা পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে 9mm কার্তুজ পাওয়া গিয়েছে, 3টে কার্তুজ পাওয়া গিয়েছে, যেটা একটা খালি খোল পাওয়া গিয়েছে এবং 2টো আনইউজড পাওয়া গিয়েছে। সেটাই বা কেন আনা হয়েছিল, কার্তুজ কি কারণে ব্যবহার করার ছক তারা কষেছিল এবং একটি ব্যবহার করা খালি খোল, সেই খোলটাই বা কেন ছিল, তাহলে কি সেটা এই ব্লাস্টে সেটাও ইউজ হয়েছে কিনা সেই পুরো বিষয়টা যেমন একদিকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে এই যে জায়গা অর্থাৎ যে জায়গাটাকে চুজ করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে একদম লোকালিটি এরিয়া, সেই কারণের জন্যই এই জায়গাটা ইচ্ছাকৃতভাবে চুজ করা হয়েছে যাতে বহু মানুষের প্রাণহানি হয়। দেখা যাচ্ছে যে 13 জন তারা মারা গিয়েছেন এবং বহু মানুষ তারা আহত হয়েছে এবং এখনো অনেকে গুরুতর আহত অবস্থায় হসপিটালে অ্যাডমিটেড রয়েছে, সেখানে তাদের চিকিৎসাধীন চলছে এবং পুরোটাই কিন্তু নোয়িংলি, সবটাই কিন্তু জেনে শুনে পরিকল্পনা মাফিক করা হয়েছে তা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছে এনআইএ। এবং আজকে যে এনআইএর প্রেস রিলিজ এবং যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং দিল্লি ব্লাস্টে কিন্তু প্রথম গ্রেপ্তার সেটা হচ্ছে আমির, যাকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়েছে, কাশ্মীরি ছেলে এই আমির এবং পুরোপুরিভাবে সহযোগিতা করেছিল। এবং এই আমির, তোমাকে জানিয়ে রাখবো যে আইপিডিআর অ্যানালিসিস অর্থাৎ আইপিডিআর ডাম্পিং করা হয়েছিল সেই ঘটনাস্থলের, অর্থাৎ যেখানে গাড়িটি পার্কিং ছিল 3 ঘন্টা ধরে, সেই 3 ঘন্টার মধ্যে একটা টাইম এই উমর গিয়েছিল একটি মসজিদে সেখানে নামাজ পড়ার জন্য। 6টার যে নামাজ মূলত সেই নামাজ সে পড়েছে সেই মসজিদে এবং তারপর সেখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছিল এবং কার সাথে কন্ট্যাক্ট করেছিল, কারণ যেটা মনে করা হচ্ছিল যে সকাল থেকে এই যে দিল্লিতে আসা এবং যে টোল প্লাজা ক্রস করেছিল, বদরপুর টোল প্লাজা, সেই টোল প্লাজা ক্রস করে আসার পরে এই জায়গাতে দিল্লিতে এতক্ষণ সময় কাটানো, যেখানে কনট প্লেস থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, এইটা একদিকে হতে পারে যে সেই জায়গাটা চুজ তারা আগে থেকে করেছিল নাকি পরে এটা ডিসাইড করা হয়েছিল, বিভিন্ন জায়গায় ঘুরে এইটা ডিসাইড করেছিল যে কোন জায়গায় বম্বিং করলে বেশি মানুষের প্রাণহানি হতে পারে, সেটা যদিও এখনো তদন্তের আওতায় আছে। কিন্তু যদিও মনে করা হচ্ছে বিষয়টা যে এই জায়গাটা জেনে বুঝেই কিন্তু চুজ করে হয়েছিল, কোনো রকম প্যানিক ট্রিগার সে করেনি। তবে এটা ম্যানুয়ালি কাজ করেছে নাকি তাতে টাইমার লাগানো ছিল সেই বিষয়টা যদিও তদন্ত সাপেক্ষ বিষয় বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই। তবে এই যে পুরো ঘটনাটি হয়েছিল এটা কিন্তু একদমই তার সঙ্গীরা গ্রেপ্তার হয়ে গেছিল বলে প্যানিক ট্রিগার হয়েছিল বা ভয় পেয়ে গিয়ে এটা হয়েছিল এমনটা নয়, একদম পরিকল্পনা মাফিক পুরো বিষয়টা করা হয়েছিল। তবে কেউ তাকে জানিয়েছিল কিনা, অর্থাৎ কারোর যে নির্দেশের অপেক্ষা, যেটা আমরা বলেছিলাম এর আগে যে কারোর নির্দেশের অপেক্ষা করছিল কিনা, সেই বিষয়টা থেকে কিন্তু কার্যত স্পষ্ট হয়েছিল পুলিশ যে আইপিডিআর ডাম্পিং করার পরে যে এই আমির, যাকে কাশ্মীর থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, সেই আমিরকে কিন্তু এই আইপিআর ডাম্পিং এই তার নাম্বার পাওয়া যায় বা তার তথ্য পায় পুলিশ এবং তারপরেই কিন্তু কাশ্মীরের লাগাতার রেড চালানো হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে শুধুমাত্র কাশ্মীর নয়, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বাংলাও ইনক্লুড রয়েছে, বাংলা সহ বিভিন্ন জায়গায়, রাজস্থান থেকে আরম্ভ করে দিল্লির বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে গুজরাট থেকে আরম্ভ করে বিভিন্ন চণ্ডীগড় এবং হরিয়ানা, এই সমস্ত জায়গায় কিন্তু নাকা তল্লাশি চালাচ্ছে এবং এনআইএ এর তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্রেস চালানো হচ্ছে যে কারা কারা যুক্ত এবং সেই বিষয়টা জানতে গিয়েই বা আইপিডিআর ডাম্পিং করেই কিন্তু এই তথ্য পাওয়া যায়, যেখানে কিনা আমির কাশ্মীরের ছেলে, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু এই তথ্য পাওয়া যায় যে এই গাড়িটি দিল্লি থেকেই কেনা হয়েছিল, একটি থার্ড পার্টি কোম্পানির থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়েছিল, যাতে এই আইইডি লাগিয়ে ব্লাস্ট করার পরে সেই গাড়ির নাম্বার দেখে যাতে ট্রেস করা না যায়, সেই কারণের জন্যই কিন্তু থার্ড পার্টি কোম্পানি থেকে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা হয়েছিল। এবং একদম বলা চলে যে ইচ্ছা করেই সেই নাম, যে ফার্স্ট ওনার, তার নাম চেঞ্জ করা হয়নি, কারণ এই কার্যকলাপে, এই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই গাড়িটাকে যুক্ত করবে বলেই এবং যাতে পুলিশ সেই অবধি খুব দ্রুত না পৌঁছাতে পারে সেই সমস্ত কিছু মাথায়
মাথায় রেখেই কিন্তু এই পুরো প্ল্যানিং প্লটিং করেছিল। এবং উমর শুধু এর মধ্যে নয়, উমরের যে সহযোগী তার সঙ্গে আরো অনেকে ছিল। তবে এই আমির সে কোনো রকম ভাবে কিছু নির্দেশ দিয়েছিল কিনা যে কখন ট্রিগার করতে হবে, যদি ম্যানুয়ালি ট্রিগার হয়ে থাকে তাহলে কখন ট্রিগার করতে হবে সেটা তার নির্দেশে হয়েছিল কিনা, নাকি টাইমিং সেট করা ছিল সেই কারণের জন্যই পার্কিং থেকে ঠিক একদম সেই টাইমিং এর আগেই 6:48-এ গাড়িটি বেরোয় এবং 6:52-তেই এই ব্লাস্টটা হয়ে যায় একদম কয়েক মিনিটের মাথায়। সেই কারণের জন্য মনে করা হচ্ছে যে এটা ম্যানুয়ালি নয়, এটা আগে থেকেই টাইমার সেট করা ছিল এবং কোথায় গাড়িটি পার্কিং করবে, কোথায় ব্লাস্ট করানো হবে সবটাই আগে থেকে পূর্ব পরিকল্পনা মাফিক ছিল। কিন্তু যেহেতু দিল্লিতে এতগুলো জায়গায় গাড়িটি ঘুরেছে এবং সেখানেও তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে এই এতগুলো জায়গায় গাড়িটিকে ঘোরানোর কারণ হচ্ছে যে গাড়িটা যাতে কোনোভাবেই কোনো তদন্তকারী কোনো রকম ভাবে যাতে পুলিশ যাতে সন্দেহের চোখে এই গাড়িটাকে না দেখে, এবং সেই কারণের জন্য বিভিন্ন জায়গায় গাড়িটিকে ঘোরানো হয়েছিল এবং ঘুরিয়ে পার্কিং এ রাখা হয়েছিল এবং ঠিক টাইমিং এর আগেই এই গাড়িটিকে নিয়ে গিয়ে ব্লাস্ট করানো হলো একদম রেড ফোর্টের সামনে। তবে এই মুহূর্তে যে অত্যন্ত বড় খবর যে আইইডি ব্লাস্ট করানো হয়েছে, কারণ একাধিক বিষয় সামনে এসেছিল। একদম প্রথম দিকেই জানা গিয়েছিল যে অ্যামোনিয়াম নাইট্রেট তাতে ছিল এবং তার সঙ্গে ফুয়েল অয়েল মিক্সড করা হয়েছিল, দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন করে ডিটোনেটর দিয়ে তাকে ব্লাস্ট করানো হয়েছিল। এই তথ্য কিন্তু প্রথম থেকেই সামনে এসেছে এবং সেই তথ্যই কিন্তু শিলমোহর পড়লো যে আইইডি ছিল, আরো অনেক কিছু সাবস্টেন্স ছিল দিয়ে এই গাড়িকে ব্লাস্ট করানো হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি করার জন্যই মূলত এই সিদ্ধান্ত বা এই পূর্ব পরিকল্পনা মাফিক এই সন্ত্রাসবাদী তা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে ফরেনসিক রিপোর্টে এবং এনআইএ এর তরফ থেকেও কিন্তু স্পষ্টত তা জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ রিয়া তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন দিল্লি থেকে প্রতিনিধি রিয়া মাঝি।